আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। তো ব্রাজিল ভার্সেস কোস্টারিকা ম্যাচটার পরে আপনারা কিন্তু অনেকেই প্রচুর হতাশ। এটা আমিও অনেকটা হতাশ। আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন তারা তো অবশ্যই হতাশ, কারণ ব্রাজিলের মতো একটা দল কোস্টারিকার মতো দলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে, যারা কিনা ফিফার র্যাঙ্কিং এ 52 নম্বরে আছে। এমন একটা দলের বিপক্ষে ব্রাজিল যখন ড্র করলো তখন আপনারা হতাশ হবেন, এটাই স্বাভাবিক। বাট আপনাদের অতটা হতাশ হওয়ার কারণ আমি আপাতত দেখছি না। কারণ হচ্ছে, দেখুন, আমি ম্যাচ প্রিভিউতে অনেকবার কিন্তু বলেছি যে ব্রাজিলকে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে খেলতে হবে, যেখানে ব্রাজিল বল পাইলে অপোনেন্ট ডিফেন্স লাইনে 5 থেকে 6 জন ডিফেন্স করবে। তারা সেম জিনিসটাই কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পাইছি। আমি আগেই বলছি যে কোস্টারিকা যখন উরুগুয়ে এবং আর্জেন্টিনার এগেনস্টে খেলছে তখনই কিন্তু তারা এভাবেই ম্যাচটা খেলছিল। সো ওই স্ট্র্যাটেজিটা তারা ব্রাজিলের এগেনস্টে বজায় রাখছে, এখানে ব্রাজিল কিন্তু কোনো গোল করতে পারে নাই। ভাই, এই ম্যাচটাতে আপনি যখন ব্রাজিলের ডিফেন্স লাইন দেখবেন, তাদেরকে কোনো পরীক্ষা দিতে হয় নাই। ব্রাজিলের মিডফিল্ডারের কথা যদি বলতে যাই, এই জায়গায় কিন্তু প্রচুর হতাশ। হ্যাঁ, ব্রাজিলের মিডফিল্ডার পাসিং ফুটবলে ভালো খেলছে, বাট তাদের রেটিংও ভালো হয়েছে। বাট তাদের যে কাজটা ন্যারো স্পেসে বল বের করে এনে ফরওয়ার্ডদের উদ্দেশ্যে বল পাঠানো, সেই জিনিসটা কিন্তু তারা করতে পারে নাই। এবং উইঙ্গাররা যারা আছে, ফার্স্ট হাফে আমি যে জিনিসটা দেখলাম, ভিনিসিয়াস জুনিয়র তো ভাই একেবারে ডিসকাস্টিং একটা ম্যাচ কাটাইছে। যে প্লেয়ারটা ম্যাচের 71 মিনিট পর্যন্ত সুযোগ পাইছে, তেমন কোনো ভালো পারফরমেন্স দিতে পারে নাই, তাকে কেন 71 মিনিট পর্যন্ত খেলানো হলো, এই জিনিসটা নিয়ে আমার কাছে একটু ডাউট আছে। এই জায়গায় কিন্তু প্রশ্ন রাখার সুযোগ রয়েছে। ডুরিবাল জুনিয়র যখন দেখলেন যে ভিনিসিয়াস জুনিয়র তার পাসিং গুলা ঠিকঠাক মতো দিতে পারতেছে না, তিনি কোনো চান্স ক্রিয়েট করতে পারতেছে না, তিনি ডিফেন্ডারদের সাথে 1-on-1 সিচুয়েশনে বিট করতে পারতেছে না, তিনি ন্যারো স্পেসে বল বের করতে পারতেছে না, তো তাকে কেন 71 মিনিট পর্যন্ত খেলানো হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমার বুঝে আসে না। মার্টিনেলি অবশ্যই এখানে কিন্তু তিনি যেহেতু 71 মিনিটে মাঠে নামছে, তাকে ভিনিসিয়াস জুনিয়রকে উঠাইয়া মার্টিনেলিকে আরো আগে নামানোর উচিত ছিল। এবার যদি আমি ভাই রাইট উইংস এর কথা বলি, রাফিনার কথা, হ্যাঁ রাফিনা মোটামুটি ভালো খেলছে, বাট সাবিউর যে জিনিসটা দেখলাম, তিনি ম্যাচের 71 মিনিটে নেমে যে ধরনের চান্স গুলা ক্রিয়েট করছে, যে ধরনের লো ব্লক ডিফেন্সকে একেবারে চুরমাচুর করে দিছে, যারা যারা আপনার বাকি প্লেয়াররা ডিফেন্স ভাঙতেছে না, সেই জায়গায় সাবিন হুকে দেখলাম ভাই একের পর এক ডিফেন্স ভাঙতেছে, ডি বক্সে বল নিয়ে যাইতেছে, অনেকগুলা আপনার চান্স ক্রিয়েট করে দিচ্ছে, বাট সেই চান্স গুলা ব্রাজিল প্লেয়াররা কাজে লাগাইতে পারে নাই। সো আমার কাছে মনে হইতেছে যে সাবিনহুকে সামনের ম্যাচে যদি স্টার্টিং 11-এ রাখা নাও হয়, তাকে অন্তত ম্যাচের 60 মিনিটে নামানো উচিত, অন্তত 50 থেকে 60 মিনিটে নামানো উচিত। ভাই, এই প্লেয়ারটার মাঝে আমি আজকে যে খেলাটা দেখলাম, নেরো স্পেসে যে খেলাটা দেখলাম, এই প্লেয়ারটার মাঝে আলাদা কিছু আছে ভাই, তাকে অবশ্যই আরো বেশি গেম টাইমিং দিতে হবে। সো এখন যদি আমি রদ্রিগোর কথা বলতে চাই, সে কিন্তু ভাই সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাচটা শুরু করলেও ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে বেশ ভালো খেলছে। তিনি অনেকগুলা বল দেখলাম যে ডিপ থেকে বলগুলা ক্যারি প্রোগ্রেস করে ফাইনাল থার্ডে ফাটাইছে। তিনি অবশ্যই কিন্তু প্লে মেকার হিসেবে মোটামুটি ভালো খেলছেন, বাট কয়েকটা চান্সও কিন্তু মিস করছেন, লাস্ট মুমেন্টে এসে দেখলাম যে চান্স মিস করছেন। সো এখন যদি আপনি বাকি প্লেয়ারের কথা বলেন, জুয়াও গোমেসের কথা যদি আমি বলতে চাই, মিডফিল্ডার হিসেবে সে গত ম্যাচটা যেরকম ডিসকাস্টিং ভাবে কাটাইছে, এই ম্যাচটাতে কিন্তু বেশ ভালো খেলছে। ডিফেন্স মিডফিল্ড ভালো খেলছে, বাট মিডফিল্ডের সমস্যাটা আমি বলতে চাইতেছি, তারা ন্যারো স্পেসে বল বের করতে পারছে না, এই জিনিসটাই সমস্যা। এখন যদি আপনি দুই দলের স্টেজ গুলা যদি দেখেন, তাহলে দেখবেন যে ব্রাজিল 76% বল দখলে রেখে 19টার মতো শুট নিছে, যেখান থেকে মাত্র 3টা শট অন টার্গেট ছিল। ভাই, আজকে ব্রাজিলের লাকটাও অনেকটা খারাপ আপনি বলতে পারেন, কারণ হচ্ছে লুকাস পাকুয়েতার একটা শুট ক্রসবারে লেগে ফিরে আসছে, তারপর রদ্রিগো কিন্তু চান্স পাইছে যেগুলো আপনার গোল পোস্টের বাইরে দিয়ে শুট নিছে। তো আমার কাছে মনে হইতেছে ব্রাজিল এই ম্যাচটা ড্র করছে, ঠিক আছে, কিন্তু আপনাদের হতাশ হওয়ার কারণে এই মুহূর্তে ব্রাজিল পয়েন্ট টেবিলের সম্ভবত 2 নম্বরে আছে, আর 1 নম্বরে আছে কিন্তু কলম্বিয়া, যারা ফেরাগুয়েকে 2-1 গোলে হারাইছে, তারা 1 নম্বরে আছে। এই ম্যাচটা ব্রাজিলের জয়ের দরকার ছিল, কারণ হচ্ছে আপনি যদি দেখেন পরবর্তী ম্যাচটা কিন্তু হতে চলছে ফেরাগুয়ের এগেনস্টে। ধরে নিলাম আমরা সেই ম্যাচটা জিতবে, কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু কলম্বিয়ার এগেনস্টে, যে কলম্বিয়ার এগেনস্টে ব্রাজিল সর্বশেষ দেখে কিন্তু 2-0 গোলে হারছিল। সো ওই হিসেব করলে এই ম্যাচটা অবশ্যই জয়ের দরকার ছিল। তারপরেও বলবো যে আপনারা হতাশ হবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিতে চাই ভাই, এই ম্যাচে রেফারি নিয়ে কিন্তু আমার অনেকগুলা প্রশ্ন রয়েছে। ভাই, আমি কিন্তু সচরাচর রেফারির যে ডিসিশন গুলো, ওগুলা নিয়ে কিন্তু তেমন একটা
কথা বলি না, কারণ মাঠের ফুটবলে এরকম হয়েই থাকে। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম যে ব্রাজিলের এগেনস্টে সবগুলা আপনার ডিসিশন যাইতেছে, কারণ ম্যাচের যখন সম্ভবত 22 মিনিট ছিল, ওইখানে বনু গুইমারেস ডি বক্সে একটা ড্রিবল করে বল বের করছিল, ওইখানে কিন্তু তাকে ফাউল করা হয়েছিল, যেটা ইউরোপিয়ান ফুটবল যদি হিসেব করেন তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে একটা পেনাল্টি পায়। তো ম্যাচের শেষের দিকে সম্ভবত 80 না 85 কিংবা 86 মিনিটে সম্ভবত এরকম টাইমে রদ্রিগোকেও কিন্তু ডি বক্সে একটা ফাউল করা হয়েছিল, যেটা ইউরোপিয়ান ফুটবলের যদি হিসাব করতেন তাহলে কিন্তু এখানে আরো একটা পেনাল্টি ব্রাজিল পেয়ে যেত। তো এই ডিসিশনের কাছে আমার কাছে মনে হইতেছে এইখানে রেফারির যে বিষয়টা, রেফারির ডিসিশন গুলো আমার কাছে তেমন একটা পজিটিভ মনে হয় নাই। তিনি এই জায়গায় অন্তত একটা পেনাল্টি কিন্তু ব্রাজিলকে দিতে পারতো। তো সেই অনুযায়ী কিন্তু অন ফিল্ডের রেফারি নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোলার সুযোগ থাকবে সবার কাছে। সো কিছু করার নাই, ম্যাচটা ব্রাজিল 0-0 ড্র করছে, দেখা যাক সামনের ম্যাচে কি হয়। তো এই ম্যাচটা নিয়ে কিন্তু পরবর্তীতে আরো ভিডিও আসবে, সেই পর্যন্ত আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।